ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্যারিয়ার জোনের মধ্যে। তো আজকে এটা একদম প্রথম ক্লাস হতে চলেছে সিডিপি। তো তোমাদের আজকে আমি জাস্ট কয়েকটা কথা আমরা বলে রাখি। তো আমাদের এই যে ক্যারিয়ার জোন টিম, সেই ক্যারিয়ার জোন টিম সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবে আজ থেকে ইউটিউবে 100% বিনামূল্যে আমাদের যে টেট পরীক্ষা হতে চলেছে 2024 সালে, সেই টেট 2024 সালের পরীক্ষাকে কেন্দ্র করে সম্পূর্ণ ফ্রি ক্লাস কিন্তু শুরু করছে। ওকে, তো এটা অ্যাকচুয়ালি এমসিকিউ বেস প্র্যাকটিস ক্লাস হয়ে থাকবে। ঠিক আছে, তো প্রত্যেক দিন যে বিগত বছরে সেখানে বলতে পারো সেটা সিটেট হতে পারে, ওকে, সিটেট হতে পারে, হরিয়ানা টেট হতে পারে, রাজস্থান টেট হতে পারে, বা ডাব্লিউবি টেট হতে পারে। তো একাধিক রাজ্যের টেটের বিগত বছরে যেসব প্রশ্নগুলো এসেছে সেই সব প্রশ্নগুলো সম্পূর্ণ বাংলায় তর্জমা করা হয়েছে, দেন তোমাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু তুলে ধরবো। তো সকলের কাছে অনুরোধ, যারা আজকে প্রথম এই ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা জানি যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে সব থেকে বেশি যেটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। আর প্রাইমারি টেটের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত 2012, 2014, 2017, 2022 এবং 2023 এই 5 বছরের পরীক্ষা, 5টা পরীক্ষা হয়েছে। ওকে, তো এই 5 বছরের কোয়েশ্চেনের সাথে সাথে আমাদের হাতে কিন্তু বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে সিটেট। তো সেই সিটেটের প্রশ্নগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত এইভাবে কিন্তু এমসিকিউ আকারে দিতে থাকবো। ঠিক আছে, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে ক্যারিয়ার জোনের তরফ থেকে ভিডিও আপলোড করা হলেই তোমাদের কাছে বেল নোটিফিকেশনটা অল করে রাখবে, তাহলে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, আর চেষ্টা করবে এই কোয়েশ্চেনগুলো নিজেরা অ্যান্সার করার। ঠিক আছে, দেন তোমাদের একটা করে হোমওয়ার্কও আমি দিয়ে দেবো, সেগুলোও চেষ্টা করবে কমেন্টে অ্যান্সার জানানোর। যদি ভিডিওটা ভালো লাগে বা যদি এরকম ভিডিও আরও চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখবে। তোমরা যদি আরও এরকম ভিডিও চাও অবশ্যই কিন্তু আমরা চেষ্টা করব এরকম ভিডিও আনার। ঠিক আছে, তো চলো দেখা যাক আমাদের একদম প্রথম প্রশ্ন যেটা রয়েছে। চলো চেষ্টা করি আমরা একটু। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, পরিণমন এবং শিখন দুটোই নিচের কিসের উপর ভিত্তি করে নির্ভরশীল একটা প্রক্রিয়া। অর্থাৎ অ্যাকচুয়ালি বলা হচ্ছে এখানে এই যে ম্যাচিউরেশন প্রসেস রয়েছে এবং লার্নিং প্রসেস রয়েছে। আমরা জানি যে পরিণমন বলতে কি বোঝায়, যে কোনো কিছুর জন্য পরিপক্ক হওয়া বা ম্যাচিওর হওয়া, আর লার্নিং বলতে বোঝাচ্ছে শিখন বা আচরণের একটা স্থায়ী পরিবর্তন। তো এই দুটো যে প্রক্রিয়া রয়েছে এই দুটো কিসের উপর নির্ভর করছে? অপশন এ গোষ্ঠী, ব্যক্তি, বয়স নাকি সম্প্রদায়। তো এখানে দেখো, মনে রাখবে একটা জিনিস, যে শিখনকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি, তাই তো? অর্থাৎ কোনো একটা বাচ্চার মধ্যে কোনো একটা ব্যাড হ্যাবিট রয়েছে, সে ধরো পড়তে বসে পা নড়ায়, বা ধরো নোংরা হাত মুখে দিয়ে, দাঁত দিয়ে নখ কাটে, এরকম খারাপ অভ্যাসগুলো আমরা শিখনের মাধ্যমে দূর করতে পারি। এছাড়া পরিণমনের ক্ষেত্রেও আমরা জানি যে একটা ব্যক্তির পরিণমন কিন্তু নির্ভর করছে, পরিণমনের উপরে কিন্তু শিখনটা নির্ভর করছে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে এই যে পরিণমন এবং শিখন, এই দুটোই নিচের কিসের উপর নির্ভর করা একটা প্রক্রিয়া? এই দুটোই কিন্তু একটা ব্যক্তির উপর নির্ভর করে হয়ে থাকছে। ঠিক আছে, একজন পার্টিকুলার ব্যক্তি, সেটা তুমি হতে পারো বা আমি হতে পারি, তো সেটার তোমার বা আমার মধ্যে পরিণমন ঘটছে, দেন পরিণমন যতদূর ঘটেছে ততটা লেভেল পর্যন্ত কি হচ্ছে? শিখন ঘটছে। এখানে অপশন বি হবে সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট যাই আমরা। দেখো, ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব বিকাশের স্তর কি? তো আমরা জানি এই যে ফ্রয়েড, এখান থেকে একটা প্রশ্ন হয় যে এই যে ফ্রয়েড, মনে রাখবে তিনি কি, তিনি লিবিডোর ধারণা দিয়েছিলেন। ওকে, লিবিডো। তো ফ্রয়েড কি বলেছিলেন? লিবিডো। লিবিডো অর্থাৎ অ্যাকচুয়ালি এক প্রকার যৌন আকাঙ্ক্ষাকে বোঝানো হয়। তো ফ্রয়েডের তত্ত্বের মধ্যে তোমরা পাবে লিবিডোর ধারণা কিন্তু তিনি দিয়েছেন, এবং তার যে স্টেজ রয়েছে সেই স্টেজে একাধিক স্টেজ রয়েছে। তার মধ্যে ওরাল স্টেজ একটা রয়েছে, অ্যানাল স্টেজ একটা রয়েছে, লেটেন্সি স্টেজ একটা রয়েছে, আর ফ্যালিক স্টেজ একটা রয়েছে। তো সেই সব স্টেজগুলোকে দেখো, তো ফ্রয়েডের মতে এই যে ব্যক্তিত্ব বিকাশের স্তর রয়েছে এদের মধ্যে কোনটা? তো প্রসূতিকাল, বয়ঃসন্ধিকাল, শৈশবকাল নাকি ওপরের সবগুলি? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে ব্যক্তিত্ব বিকাশ ফ্রয়েডের মতে হচ্ছে কি উপরের সবগুলি। অর্থাৎ এটা ইনফ্যান্সি লেভেলে ঘটে, শৈশবকালে, বয়ঃসন্ধিকালে ঘটে, আর প্রসূতিকাল অর্থাৎ একদম প্রসূতিকাল বলতে এটা বাল্যকালকে বোঝানো হয়। ওকে, এখান থেকেও একটা প্রশ্ন হয় যে অ্যাকচুয়ালি প্রসূতিকাল বলতে কোন সময়কে বোঝানো হয়? সেটা হচ্ছে বাল্যকাল। এর কারণ কি? কেন বলা হয়
প্রসূতিকাল? কারণ আমাদের এই যে লিবিডো, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এই যে যৌন আকাঙ্ক্ষা একটা শিশুর, সেই যৌন আকাঙ্ক্ষাকে ফ্রয়েড কি বলছেন, সেটা এই যে যৌন আকাঙ্ক্ষা সেটা একটা শিশুর একদম ছোট্টবেলা থেকেই তার মধ্যে থাকে, এবং এই যে বাল্যকাল রয়েছে সেই সময়টা এটা সুপ্ত অবস্থায় থাকে। সেই সময় কেমন থাকে? সুপ্ত অবস্থায় থাকে, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এবং এই যে বয়ঃসন্ধিকাল আসার সাথে সাথে সেই যৌন আকাঙ্ক্ষা তখন সক্রিয় হয় মানুষের মধ্যে। ঠিক আছে, তো যেহেতু বাল্যকালে সুপ্ত অবস্থায় থাকছে সেই জন্য এটাকে প্রসূতিকাল বলা হয়। তো ফ্রয়েডের মতে মনে রাখবে এই 4টে স্তরের মধ্যেই কিন্তু ব্যক্তিত্বের বিকাশ ঘটে চলেছে। ওকে, আর আরো বলি, যদি ডিটেলসে ক্লাস করতে চাও, তোমরা, আমাদের কিন্তু পেইড ব্যাচ অলরেডি শুরু হয়েছে। তো আমাদের পেইড ব্যাচে কিন্তু তোমরা ডিটেলসে ক্লাস কিন্তু পেয়ে যাবে। এই সমস্ত কিছু যেগুলো পড়ছো তোমরা, এগুলো সব কিন্তু অলরেডি আমরা ডিটেলসে করিয়েছি, এবং নতুন ব্যাচ আবারও শুরু হচ্ছে। তো চেষ্টা করতে পারো অ্যাডমিশন নিয়ে একবার দেখার চেষ্টা করতে পারো যে ঠিক কতটা ডিটেলসে আমরা করাচ্ছি। ওকে, দেখো এমসিকিউ এর পাশাপাশি কিন্তু ডিটেলসেরও দরকার হয়, ডিটেলস ক্লাসেরও দরকার হয়। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ শুধু এমসিকিউ নয়, ডিটেলস ক্লাসও প্রয়োজন, অবশ্যই কিন্তু বলবে। ওকে, চলো নেক্সট দিকে আমাদের যাওয়া যাক। তো 3 নম্বর আমাদের প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে কি যে ভিন্ন সক্ষমতা শিশু বলা হয় কাদেরকে? তো ভিন্ন সক্ষমতা বলতে এটা আমাদের অ্যাকচুয়ালি ইনক্লুসিভ এডুকেশন বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। তো এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে পড়ছে, এবং খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। ওকে, তো দেখো ভিন্ন সক্ষমতা শিশু, আমরা কোনো একটা শিশু কেমন সেটা মূল আমরা নির্ণয় করি আইকিউ এর উপর। আইকিউ এর পুরো কথা কি? ইন্টেলিজেন্স কোশেন্ট। এবং এই আইকিউ এর ধারণা কে দেন? প্রথম মনে রাখবে স্টার্ন নামক একজন ব্যক্তি, তিনি আইকিউ এর ধারণা দেন, এবং আইকিউ এর একটা সূত্র রয়েছে, আইকিউ ফর্মুলা রয়েছে। তো সেই ফর্মুলাটা কে তৈরি করেন? ফর্মুলাটা হচ্ছে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এটা হচ্ছে আইকিউ নির্ণয়ের ফর্মুলা। ওকে, তো এই ফর্মুলা কে তৈরি করেন বা এটার অগ্রগতিকে? তো লুইস টারম্যান নামক একজন ব্যক্তি ছিলেন। সেই টারম্যান কি করছেন? এই আইকিউ এর যে ফর্মুলা, সেই ফর্মুলাটাকে ডেভেলপ করলেন। আর আইকিউ এর ধারণা প্রথম দেন কিন্তু লুইস টার্ন, মনে রাখবে এটা। ঠিক আছে, এটা বেশি আসে পরীক্ষাতে, আইকিউ এর ধারণা কে দেন। তো আইকিউ এর উপর নির্ভর করে আমরা শিশুদেরকে বলতে পারি কে প্রতিবন্ধী, কে প্রতিভাশালী ইত্যাদি। তো আইকিউ এর একটা মেজারমেন্ট আছে, যেখান থেকে যদি কোনো শিশুর আইকিউ 90 থেকে 110-এর মধ্যে হয়, তাহলে সেটা হবে কি? সেই ধরনের শিশুরা সাধারণ বুদ্ধিমত্তাযুক্ত হয়ে থাকে। কোনো শিশুর আইকিউ যদি 120 প্লাস থেকে 140 প্লাস হয়ে থাকে, তাহলে তাদেরকে আমরা কি বলি? ব্যতিক্রমী বা প্রতিভাবান। ওকে, তারাও ব্যতিক্রমী পজিটিভ দিক থেকে, তাদের আমরা প্রতিভাবান বলি, অর্থাৎ তারা প্রচন্ড বুদ্ধিমান। আর যাদের আইকিউ, যেসব শিশুদের আইকিউ হয় 75 নিচে, তো সেই সমস্ত শিশুদের কি বলি আমরা? সেই সমস্ত শিশুদেরও আমরা প্রতিবন্ধী বলে থাকি বা ব্যতিক্রমী বলে থাকি। তাদের আইকিউ লেভেল খুবই কম হওয়ার জন্য তারা কোনো কিছু শিখতে পারে না, কোনো কিছু মনে থাকে না, এবং এই ধরনের শিশুরা সমাজে বেশি দিন বাঁচতে পারে না, বিভিন্ন রোগাগ্রস্ত হয়ে কিন্তু তারা মারা যায়। ওকে, বিভিন্ন কারণে, জিনগত কারণে এরকম রোগ শিশুদের হয়ে থাকে। তো এই যে ভিন্ন সক্ষমতা শিশু বলতে দেখো এখানে কি বলা হচ্ছে? প্রতিবন্ধী শিশুদের, অক্ষম শিশুদের, ব্যাহত শিশুদের, নাকি ব্যতিক্রমী শিশুদের, তাদেরকে আমরা ভিন্ন সক্ষমতা শিশু বলি। তো এখানে সঠিক উত্তর কি হবে? এই যে ব্যতিক্রমী শিশু, সেটা দেখো হতে পারে সে প্রতিবন্ধী হতে পারে, সে তাহলেও সে অন্যদের থেকে ভিন্ন, সাধারণদের থেকে ভিন্ন। আবার সে কি যে অতিরিক্ত প্রভাবশালীও হতে পারে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি সাধারণদের থেকে ব্যতিক্রমী যারা, সাধারণ থেকে যারাই ব্যতিক্রমী, তাদেরকেই আমরা ভিন্ন সক্ষমতা শিশু বলে থাকবো। ওকে, চলো নেক্সট বলি। আমি দেখো এই যে শুধুমাত্র প্রশ্নটা আলোচনা করছি না, প্রশ্ন আলোচনা করার সাথে সাথে এই যে এক্সট্রা একাধিক পয়েন্টগুলো বলছি, এগুলোকে অবশ্যই চেষ্টা করবে তোমাদের একটা ছোট্ট খাতা নিয়ে সেই খাতার মধ্যে নোট ডাউন করতে। ওকে, প্রচুর এক্সট্রা পয়েন্ট কিন্তু আমরা এই এমসিকিউগুলো আলোচনা করার সময় পাবো। দেখো 4 নম্বর, তো নিচের কোনটি প্রেষণা শিখনের একটি চিহ্ন? প্রেষণা শিখন এই কথাটার অর্থ কি? অ্যাকচুয়ালি প্রেষণা শিখন মানে কোনো একটা জিনিস শিখতে যখন শিশুরা সব থেকে বেশি আগ্রহী হয়, অর্থাৎ তারা নিজেরা আরো শিখতে চাইছে। ধরো এই ক্লাসটা তোমাদের খুব ভালো লাগলো, তো সেখানে তোমরা চাইছো যে স্যার আরো এরকম ভিডিও দিন বা আরো বেশি বেশি প্রশ্ন করান। তো এটা হচ্ছে প্রেষণা শিখন, বোঝা গেল? তো তুমি যখন টিচার হয়ে যাবে, যখন শিশুরা
তোমার তুমি একটা ক্লাস নিলে, ধরো অঙ্ক অঙ্ক শেখালে, তাদের যোগ বিয়োগ শেখালে, তো সেটা শিখে সেটা খুব সুন্দরভাবে শিখতে পারলো, এবং সেই কারণে কি হলো যে তাদের প্রচণ্ড ভালো লাগলো তোমার ক্লাস, এবং বারবার তোমার ক্লাসই তারা করতে চাইছে, উৎসাহ পাচ্ছে তারা। তো এই ধরনের শিক্ষণকে আমরা প্রেষণা শিক্ষণ বলছি। ওকে, তো প্রেষণা শিক্ষণের চিহ্ন কোনটা? যে শ্রেণীতে সব থেকে বেশি উপস্থিত, প্রচুর উপস্থিত থাকছে ক্লাসে ছাত্রছাত্রীরা, নাকি শিশুরা নিজেরা প্রশ্ন করছে, শ্রেণীতে সর্বাধিক অনুপস্থিত। দেখো, এটা তো হবেই না, কারণ প্রেষণা শিক্ষণ মানে সেটা শিশুদের ভালো লাগবে, আর যেটা ভালো লাগে যদি যে জিনিস, তাহলে সেখানে কেউ অনুপস্থিত থাকতে চাইবে না। আর শিক্ষকের দ্বারা দেওয়া রেমিডিয়াল কাল, না, রেমিডিয়াল কাল প্রেষণা শিক্ষণে দেওয়া হয় না, রেমিডিয়াল টিচিং দেওয়া হচ্ছে যে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ক্ষেত্রে। ওকে, তো দেখো এখানে সঠিক উত্তর হবে কি? আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। মনে রাখবে, সর্বাধিক উপস্থিতি থাকতেই পারে, সেটা শুধু প্রেষণা শিখনের জন্য নয়। ধরো মিড ডে মিলে মাংস হবে, সেদিনও সর্বাধিক উপস্থিতি থাকতে পারে। তো এটা একদম সঠিক কিন্তু নয়। শিশুদের দ্বারা প্রশ্ন করা, তুমি যে জিনিসটা পড়াচ্ছ সেই জিনিস থেকে যদি প্রশ্ন করে, এই যে আমি পড়াচ্ছি এখান থেকে যদি প্রশ্ন করো কোনো একটা, যে স্যার প্রেষণা কাকে বলে বা শিক্ষণ কাকে বলে, ঠিক আছে, তো রেমিডিয়াল কাকে বলে, এই প্রশ্নগুলো যখন তোমরা করছো, তার মানে আমাকে বুঝতে হবে যে তোমাদের ক্লাসটা ভালো লাগছে এবং আমার ক্লাসটা করতে তোমরা প্রেষিত রয়েছো, প্রেষণা রয়েছে তোমাদের মধ্যে। ঠিক আছে, তো শিশুরা যখন নিজে থেকে তুমি যে বিষয়ে পাঠদান করছো সেই বিষয় থেকে প্রশ্ন করছে, আরো বেশি জানতে চাইছে, তার মানে হচ্ছে তারা এই শিক্ষণটাতে আনন্দ লাভ করছে, তারা প্রেষণা পাচ্ছে। ওকে, চলো 5 নম্বরে যাই। কিন্ডার গার্ডেন। কিন্ডার গার্ডেন কথার অর্থ কি? তো কিন্ডার গার্ডেন কথার অর্থ কি? কিন্ডার গার্ডেন আর কিছুই নয়, একদম ছোট্ট বাচ্চাদেরকে, এটা ছোট্ট বাচ্চাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য, তাদের যে গ্রস মোটর ডেভেলপমেন্ট বা স্থূল চলন বিকাশ, সেটা সব থেকে ভালোভাবে করার জন্য এই পদ্ধতি আবিষ্কার করা হয়। এটা একটা অনেকটা স্কুলের মতোই। তো একটা এরকম স্কুলের মতো থাকে, স্কুলের মতো, স্কুল বলা যায় না ঠিকঠাক, তবে স্কুলের মতো একটা গৃহ থাকে, একটা জায়গা থাকে নির্দিষ্ট, সেখানে শিশুরা যায়, সেখানে গিয়ে তারা খেলা করে, ছবি আঁকে, বিভিন্ন ক্লে মডেলিং করে, মানে বিভিন্ন কাদা দিয়ে মাটির জিনিস তৈরি করে, হ্যাঁ, বল খেলে, এই সব শেখে তারা, কিন্তু লেখাপড়ার ব্যাপার এখানে থাকে না। তো সেই কিন্ডার গার্ডেন, এটা শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার অনেক আগে শিশুদেরকে বাইরের পরিবেশের সাথে পরিচিতি ঘটানো, তাদের যে অঙ্গ সঞ্চালন সেগুলো সঠিকভাবে করা, এই সমস্ত কারণে এগুলো করানো হয়। ওকে, তো এই যে কিন্ডার গার্ডেন শব্দটির অর্থ কি? অপশন এ হবে সঠিক উত্তর, শিশু উদ্যান। ওকে, কিন্ডার গার্ডেন শব্দের অর্থ কি? তো কিন্ডার গার্ডেন শব্দের অর্থ হবে শিশু উদ্যান। ঠিক আছে, আচ্ছা, আশা করি বোঝা গেল। তো মনে রাখবে, এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে এই যে কিন্ডার গার্ডেন, এই কিন্ডার গার্ডেন পদ্ধতি, এটা প্রথম কে আবিষ্কার করেন? কিন্ডার গার্ডেন, এই কিন্ডার গার্ডেন পদ্ধতি প্রথম কে আবিষ্কার করেন? তো মনে রাখবে, এই এই পদ্ধতিটার আবিষ্কর্তা বা জনক হলেন কে? ফ্রেডরিক ফ্রয়েবেল নামক একজন ব্যক্তি। ওকে, ফ্রেডরিক ফ্রয়েবেল। ওকে, তো ফ্রেডরিক ফ্রয়েবেল কিন্তু এই কিন্ডার গার্ডেন বা শিশু উদ্যান, এটা কিন্তু তৈরি করেন তিনি। ওকে, চলো নেক্সট দেখা যাক 6 নম্বর। নিম্নলিখিত কোন বিষয়টি একটি শিশুর সর্বাঙ্গীন উন্নতির সঙ্গে যুক্ত নয়? ভালো করে বোঝো, সর্বাঙ্গীন উন্নতির সঙ্গে যুক্ত নয়, এই যে প্রশ্নের শেষে যে নয়গুলো দেয়, এগুলোকে ভালো করে খেয়াল করবে, পরীক্ষার হলে এগুলো কিন্তু ভুল হয়ে যায় আমাদের। ওকে, তো সর্বাঙ্গীন উন্নতির সঙ্গে যুক্ত নয় কোনটা এদের? দেখো, অনুভূতি, নিরীক্ষণ, ধারণা নাকি চিন্তন, এদের মধ্যে কোন জিনিসটা শিশুর সর্বাঙ্গীন অর্থাৎ সব দিক থেকে উন্নতি ঘটায় না? তো সেটা হচ্ছে নিরীক্ষণ। শুধুমাত্র যদি তারা কোনো জিনিস দেখেই যায়, নিজেরা চেষ্টা না করে, তাহলে কিন্তু সেটা কখনোই সর্বাঙ্গীন উন্নতি ঘটাবে না। চলো তারপরে আসি, প্রাচীন এবং যান্ত্রিক অনুবর্তনের প্রিন্সিপালটি কি? ওকে, অর্থাৎ নীতি। প্রাচীন অনুবর্তন, এখানে জেনে রাখো, প্রাচীন অনুবর্তন, এই যে আচ্ছা, প্রাচীন অনুবর্তন, এই প্রাচীন অনুবর্তনের প্রবক্তাকে এবং যান্ত্রিক অনুবর্তনের প্রবক্তাকে, তো এই দুটোই কিন্তু আমাদের নির্ণয় হচ্ছে ফল লাভী সূত্রের উপর ভিত্তি করে। অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, ফল লাভী সূত্র হবে সঠিক উত্তর। এবার এটা সম্পর্কে একটু বলি, যে আমাদের এই যে প্রাচীন অনুবর্তন সেটা অ্যাকচুয়ালি কি, আর এই যে যান্ত্রিক অনুবর্তন আছে সেটা অ্যাকচুয়ালি কি। এক মিনিট, দেখো, এই যে প্রাচীন অনুবর্তন, তো এখানে মনে রাখবে, খাতার মধ্যে নোট ডাউন করবে যাদের জানা নেই। তো প্রাচীন অনুবর্তন তত্ত্বের জনক হচ্ছেন কে? প্যাভলভ। ওকে, প্যাভলভ, যিনি কুকুরের উপর পরীক্ষা করেছিলেন, কুকুরের লালা পড়ার উপর, প্যাভলভ। আর এই যে যান্ত্রিক অনুবর্তন, সেটা আর কিছুই নয়, এটা জাস্ট সক্রিয় অনুবর্তন, যেটা স্কিনারের, সেটারই অন্য নাম হচ্ছে যান্ত্রিক অনুবর্তন। সক্রিয় বা যান্ত্রিক, সক্রিয় বা যান্ত্রিক অনুবর্তন, এটার প্রবক্তা হচ্ছেন কে? স্কিনার। তিনি ইঁদুরের উপর পরীক্ষা করেছিলেন।
ওকে, এগুলো সব আমাদের পেইড ক্লাসে কিন্তু ডিটেলসে করানো হচ্ছে সমস্তটা, তোমরা জাস্ট একবার দেখতে পারো ডেমো ক্লাসগুলো। ওকে, তো দেখো প্রাচীন এবং যান্ত্রিক অনুবর্তন প্রিন্সিপাল কি, এই দুটো প্রিন্সিপাল একটা প্রিন্সিপালের ওপরেই কাজ করছে এরা, সেটা হচ্ছে ফল লাভের নীতি। ওকে, ফল লাভের নীতি। আচ্ছা, এখানে কি যে যদি ফলটা পজিটিভ হচ্ছে, তৃপ্তিদায়ক হচ্ছে, তাহলে সেই আচরণটা সেই প্রাণী আবার করছে, যদি তৃপ্তিদায়ক না হয় তাহলে সেই আচরণটা আর করছে না। এটাই জাস্ট ফল লাভের নীতি। ওকে, তো প্রাচীন অনুবর্তন মনে রাখবে, এই যে প্রাচীন অনুবর্তন এটা নিয়ন্ত্রিত হয় এএনএস দ্বারা। এএনএস মিনস অটোমেটিক নার্ভাস সিস্টেম। ওকে, আর এই যে সক্রিয় অনুবর্তন আছে এটা নির্ণয় হয় সিএনএস দ্বারা। ওকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওকে, তো আমাদের মস্তিষ্কে অটোমেটিক নার্ভাস সিস্টেম এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্বারা প্রাচীন এবং সক্রিয় অনুবর্তন নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, পরে আসি 8 নম্বর প্রশ্ন। দেখো, উদ্দীপক এবং প্রতিক্রিয়া বন্ধনের প্রভাবে কি ঘটে? তো উদ্দীপক এস এবং প্রতিক্রিয়া এই দুইয়ের বন্ধনের ফলে কি ঘটছে? উদ্দীপক এবং প্রতিক্রিয়া উভয়ের বন্ধনের ফলে কি হচ্ছে? আমাদের শিখন ঘটছে। এটাকে বলা হয় এস আর বন্ড থিওরি। এই এসআর বন্ড থিওরির প্রবক্তাকে, তো এর প্রবক্তা মনে রাখবে থর্নডাইক হচ্ছেন এসআর বন্ড থিওরির প্রবক্তা। ওকে, আচ্ছা নেক্সট দেখা যাক, চলো 9 নম্বর। দেখো, আধুনিক শিক্ষা। এই যে আধুনিক শিক্ষা সেটা কেমন? তো আধুনিক যে শিক্ষা, অ্যাকর্ডিং টু ন্যাশনাল এডুকেশন পলিসি এবং রাইট টু এডুকেশন অ্যাক্ট, আধুনিক শিক্ষা হবে চাইল্ড সেন্ট্রিক, মানে শিশু কেন্দ্রিক। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসে, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কে? এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের, তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, কমেন্টে জানাবে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কে, তাকে ফাদার অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বলা হয়। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, আচ্ছা চলো, যে যারা সঠিক উত্তর দেবে অবশ্যই পরের দিন ক্লাসে আমি প্রথম তাদের নামগুলো দেখাবো সবাইকে, দেন আমরা পরের দিনের ক্লাস শুরু করব। ঠিক আছে, তো সবাই হোমওয়ার্কটা কিন্তু কমেন্ট করে দিও। আচ্ছা, তারপরে বলো, প্রাচীন অনুবর্তন যে উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়। প্রাচীন অনুবর্তন অর্থাৎ প্যাভলভের পরীক্ষায় আমরা জানি তিনি একটা কৃত্রিম উদ্দীপক ছিল যেটা হচ্ছে ঘন্টা, আর একটা স্বাভাবিক উদ্দীপক ছিল যেটা হচ্ছে খাদ্য। তো এই ঘন্টা এবং খাদ্যের মধ্যে কোনটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী কোনটা? তো ঘন্টা এবং খাদ্যের মধ্যে বেশি শক্তিশালী কোনটা? মনে রাখবে, যেটা সাধারণ উদ্দীপক রয়েছে, অর্থাৎ অনুবর্তন হয় নাই, যেটা অনাবর্তিত যেটা উদ্দীপক রয়েছে, সেটা কিন্তু সবসময় বেশি শক্তিশালী। অর্থাৎ ঘন্টা শুনে কুকুরের মুখ থেকে যতটা না লালা পড়ছে, তার থেকে অনেক বেশি লালা পড়বে খাবার দেখে। ঠিক আছে, তো ঘন্টার ধ্বনি থেকে কিন্তু এই যে খাদ্য, সেটা সবসময়তেই বেশি শক্তিশালী, এটা মনে রাখবে। ওকে, চলো নেক্সট দেখা যাক, প্রাথমিক ছাত্রছাত্রীদের পাঠে উৎসাহ বৃদ্ধির জন্য সর্বোত্তম উপায় কোনটি? তো এদের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সব থেকে কোন উপায়টা কার্যকর হবে যাতে ছাত্রছাত্রীরা পড়া করতে বেশি উৎসাহ হয়? ওকে, তো এখানে অপশন সি হবে সঠিক উত্তর, হাতে কলমে কাজ। এটাকে বলা হয় কি? লার্নিং বাই ডুইং। এই যে লার্নিং বাই ডুইং, এটার কনসেপ্ট কে দিয়েছেন? এটার কনসেপ্ট দিয়েছেন কে? লার্নিং বাই ডুইং এর কনসেপ্ট দিয়েছেন, মনে রাখবে, জন ডিউ লার্নিং বাই ডুইং এর কনসেপ্ট কিন্তু দিয়েছেন। চলো 12 নম্বর প্রশ্ন, মূর্ত সক্রিয়তা স্তরের স্থায়িত্বকাল কত? ওকে, মূর্ত সক্রিয়তা স্তর, আমরা জানি পিঁয়াজের তত্ত্বে 4খানা স্তর রয়েছে। প্রথম স্তর হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর, দ্বিতীয় স্তর হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর, তৃতীয় স্তর হচ্ছে এটা মূর্ত সক্রিয়তা স্তর, এবং চতুর্থ স্তর হচ্ছে যৌতিক সক্রিয়তা স্তর। তো সংবেদন সঞ্চালনমূলক স্তর, যার সময়সীমা জন্ম থেকে 2, তারপরে 2 থেকে 6, তারপরে 6 থেকে 11, তারপর 11 থেকে বয়ঃসন্ধি। ওকে, তো এটা হচ্ছে সময়সীমা বিভিন্ন কালগুলোর। তো আমরা দেখতে পাচ্ছি মূর্ত সক্রিয়তা হচ্ছে অপশন সি হবে সঠিক উত্তর এখানে, 6 থেকে 11 বছর। এই সময়কার বৈশিষ্ট্য কি না? এই সময়ে সংরক্ষণের ধারণা তাদের মধ্যে জন্মায়, কোনো কিছুকে সংরক্ষণ করা, ক্রমপর্যায়ে কোনো কিছুকে সাজিয়ে দেওয়ার ধারণা, ক্রমপর্যায়ে, যেমন ধরো ছোট থেকে বড় সাজানো, বড় থেকে ছোট সাজানো, এরকম ধারণা তৈরি হয়।
শ্রেণীকরণের ধারণা তৈরি হয়। শ্রেণীকরণ অর্থাৎ ধরো একটা বাস্কেটের মধ্যে কিছু পচা আপেল এবং কিছু ভালো আপেল রয়েছে, তো পচা আপেলগুলো আলাদা করে তারা রাখতে পারবে। ওকে, আর কি সংখ্যার ধারণা তাদের জন্মায়, অর্থাৎ এই সময় তারা গুনতে শেখে। ওকে, 1 2 3 করে গুনতে শেখে। আর একটা মেন সেটা মনে রাখবে, বিমূর্ত চিন্তন, যেটা বিমূর্ত চিন্তন বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, সেটা এই বয়স থেকে শুরু হয়। মনে রাখবে শুরু হচ্ছে একদম এখান থেকে, কিন্তু অ্যাকচুয়ালি প্রপারভাবে হয় শেষ স্তর অর্থাৎ যৌতিক সক্রিয়তা স্তরে। ঠিক আছে, তো এই এক্সট্রা পয়েন্টগুলো অবশ্যই নোট ডাউন করবে। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় এক্সট্রা পয়েন্টগুলো কমেন্ট করবে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন। এখানে কি দেখা যাচ্ছে দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় নিচের কোন শিক্ষাদান পদ্ধতিটি সবচেয়ে বেশি উপযোগী? এদের মধ্যে কোন শিক্ষাদান পদ্ধতি সবচেয়ে বেশি উপযোগী? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে মনে রাখবে ইনক্লুসিভ এডুকেশনে পর্যবেক্ষণ পদ্ধতি অর্থাৎ ডেমোস্ট্রেশন মেথড যেটা রয়েছে, ডেমোস্ট্রেশন। ওকে, তো সেই ডেমোস্ট্রেশন পদ্ধতি কিন্তু সব থেকে বেশি উপযোগী। চলো 14 নম্বর প্রশ্নে যাই। সিডব্লিউএসএন এর পুরো কথা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো সি ফর চিলড্রেন, ডাব্লিউ ফর উইথস, এস ফর স্পেশাল, এন ফর নিডস, অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিডস। ওকে, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর, চিলড্রেন উইথ স্পেশাল নিড, অর্থাৎ এমন কিছু শিক্ষার্থী যাদের বিশেষ চাহিদা রয়েছে, এদের আমরা বাংলায় কি বলি? বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী। ওকে, চিলড্রেন উইথ স্পেশাল নিডস। চলো নেক্সট 15 নম্বর এবং আজকের লাস্ট প্রশ্ন আমাদের। তো 15 নম্বর প্রশ্ন হচ্ছে টয় এজ। টয় এজ বা খেলার বয়স বিকাশের কোন স্তরকে বলা হয়? কোন স্তরকে আমরা টয় এজ বলে থাকি? তো দেখো অ্যান্সার করার চেষ্টা করবে সবাই। টয় এজ অর্থাৎ যে বয়সে শিশুরা খেলনা নিয়ে খেলা করতে সব থেকে বেশি ভালোবাসে, তো সেটা হচ্ছে কি আমাদের অপশন সি হবে এখানে সঠিক উত্তর, প্রাথমিক বাল্যকাল। ওকে, যার সময়কাল হচ্ছে 2 থেকে 6 বছর। এই বয়সকালকে আমরা কি বলছি? টয় এজ বলছি, কারণ এই টাইমে শিশুরা খেলনা নিয়ে খেলা করতে বেশি ভালোবাসে। ঠিক আছে, তো এই ছিল আমাদের 15টা প্রশ্ন। তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে। হোমওয়ার্কের প্রশ্ন হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার জনককে। শিশু কেন্দ্রিক শিক্ষার জনককে, তার নামটা তোমরা কমেন্টে বলবে। ওকে, আমি একবার প্রশ্নটা লিখে দিচ্ছি। তো শিশু কেন্দ্রিক শিক্ষার জনককে, তার নামটা তোমরা কমেন্টে লিখবে। ওকে, নিজেদের নাম লিখবে, দেন অ্যান্সারটা লিখবে। আমি যারা সঠিক উত্তর দিয়েছো প্রত্যেকের নাম আমি নেক্সট দিন পড়বো। ওকে, তো এই ছিল আজকের প্রশ্ন। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে, তোমাদের কাছে রিকোয়েস্ট একটা লাইক দিয়ে দেবে, বন্ধু বান্ধবদের কাছে পাঠিয়ে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড দেন তোমরা কমেন্টে লিখতে পারো কেমন লেগেছে ক্লাসটা, বা যদি খারাপ লাগে নির্দ্বিধায় সেটাও লিখতে পারো। আমরা সবসময় আমাদেরকে ডেভেলপ করতে প্রস্তুত। ঠিক আছে, আর ক্যারিয়ার জোন অ্যাপের সাথে তোমরা অ্যাপ ডাউনলোড করে সেখানকার ক্লাসগুলো দেখতে পারো। পেইড প্রো কোর্স সেখানে লঞ্চ হয়ে রয়েছে। তো প্লে স্টোর থেকে এই যে ক্যারিয়ার জোন লোগোটা দেখে নাও। তো ক্যারিয়ার জোন বলে সার্চ করবে, দেন অ্যাপটা ডাউনলোড করবে। সেখানে দেখবে প্রাইমারি টেটের অলরেডি কিন্তু আমাদের কোর্স লঞ্চ হয়েছে। তো সেটাকে তোমরা বাই করতে পারো এবং আমাদের পেইড ক্লাসের সাথে যুক্ত হতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ টাইম দিয়ে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই যদি ভালো লাগে, যদি উপকৃত হও, অবশ্যই জানাবে। ওকে, চলো টাটা সবাইকে।